সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়িতে বিজেপির জনসভা, তৃণমূলকে তীব্র আক্রমণ হিমন্ত বিশ্ব শর্মার। মেয়ের বিয়ের দুদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতার মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায়। ফাটাপুকুরে ৩,০০০ টাকার ফর্ম বিতরণের অভিযোগ, নির্বাচনী বিধি ভঙ্গ নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি। ফুলবাড়ি বাইপাসের নাকা তল্লাশিতে লক্ষাধিক টাকা উদ্ধার, ভোটের আগে এমন ঘটনায় চাঞ্চল্য। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়িতে বিজেপির জনসভা, তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন হিমন্ত বিশ্ব শর্মা। গরু বাথানের পর এবার জলপাইগুড়ি বিধানসভা এলাকায় ভারতীয় জনতা পার্টির জনসভায় যোগ দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মণ্ডলঘাট এলাকায় এই সভার আয়োজন হয় জলপাইগুড়ি বিধানসভার প্রার্থী অনন্তদেব অধিকারীর সমর্থনে। সভা থেকে তিনি তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রাজ্যের কর্মসংস্থান, চাকরি, রেশন সংক্রান্ত দুর্নীতি নিয়ে কড়া সমালোচনা করেন তিনি। পাশাপাশি গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য পর্যাপ্ত অনুদান না দেওয়ার অভিযোগ তোলেন। রাজ্য সরকার দীর্ঘদিন ধরে গোর্খা সম্প্রদায়কে বঞ্চিত করে আসছে বলেও অভিযোগ করেন তিনি। আরও দাবি করেন, আসামে বিজেপি শতাধিক আসন পাবে, পশ্চিমবঙ্গেও দল বড় জয় নিশ্চিত করবে। এছাড়াও আশ্বস্ত করেন, বিজেপি ক্ষমতায় এলে চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়িয়ে অন্তত 450 টাকা করা হবে, নিয়ম অনুযায়ী জমির পাট্টা দেওয়া হবে। এই সভায় অসংখ্য বিজেপি কর্মী সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। मेरा आपत्ति नहीं है, लेकिन राम का भी नाम लेना सीखना सही है, दुर्गा माँ, काली माँ का भी नाम लेना सीखना सही है कि नहीं सही है भाई और बहनों? सही है कि नहीं सही है? मैं अभी न्यूज पढ़ रहा था कि पश्चिम बांग्ला में कोई एक हुमायूं कबीर है क्या? ऐसा है क्या? नाम है क्या ऐसा? वो बोलते हैं कि पश्चिम बांग्ला में हम बाबरी मस्जिद बनाऊंगा। अरे तुम्हारे बाप का खेती है क्या? तुम्हारा बाप का खेती है क्या? तुम बाबरी मस्जिद बनाएगा? मंदिर बने, मस्जिद बने, ये बाबरी कहां से आ गया? अगर ऐसा हुमायूं कबीर को मैं असम में मिल जाऊं ना, 2 घंटा में ट्रीटमेंट कर दूंगा, 2 घंटा में। उसका बाद बाबर का नाम भी भूल जाएगा जिंदगी में, और बाबर का नाम नहीं लेगा, बाबर का नाम ही भूल जाएगा। मस्जिद बनाऊंगा, काल बोलेगा हुमायूं का मस्जिद बनाऊंगा, काल बोलेगा शाहजहां का मस्जिद बनाऊंगा। अरे सब लोग पागल हो गया है क्या? तो ये काम नहीं होगा। आप ऐसे नहीं कर सकते हो। हमारा बंगाल का जनता तुम्हें शास्ति देगा, तुम्हें पनिशमेंट देगा। तुम पागल हुए हैं, लेकिन पागल कुत्ते को दरब देने के लिए, इंजेक्शन देने के लिए बंगाल का जनता अभी भी जिंदा है, बंगाल का जनता जिंदा है। মেয়ের বিয়ের দুদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতার মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকা জুড়ে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত কালীরহাট সংলগ্ন বসের ডাঙ্গা এলাকায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। মেয়ের বিয়ের মাত্র 2 দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো প্রদীপ রায় নামে এক ব্যক্তির। এই ঘটনায় গোটা পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবার সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার প্রদীপ রায়ের মেয়ের বিয়ে নির্ধারিত ছিল। সেই উপলক্ষে বাড়িতে ইতিমধ্যেই প্যান্ডেল তৈরি, নিমন্ত্রণ সহ সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছিল। রবিবার সকালে পরিবারের সদস্যরা বড় কালী মায়ের মন্দিরে পুজো দিতে যান। সেই সময় বাড়িতে মোটরের কাজ করতে গিয়ে হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ট হন প্রদীপবাবু। অভিযোগ, দুর্ঘটনার পর কিছু সময় কেউ বিষয়টি বুঝতে পারেননি, ফলে তিনি দীর্ঘক্ষণ সেখানেই অচেতন অবস্থায় পড়ে থাকেন। পরে পরিবারের সদস্যরা নজরে আসতেই চিৎকার শুরু হয় এবং প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন। এরপর তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় আনন্দের প্রস্তুতি মুহূর্তেই রূপ নেয় গভীর শোকের।
মেয়ের বিয়ের ঠিক আগে বাবার এমন আকস্মিক মৃত্যুতে স্তব্ধ গোটা পরিবার ও এলাকাবাসী। এখন সবচেয়ে বড় প্রশ্ন, নির্ধারিত বিয়ের অনুষ্ঠান কিভাবে সম্পন্ন হবে তা নিয়ে দিশেহারা পরিজনেরা। এখানে সামনে হচ্ছে মঙ্গলবারে তার মেয়ের বিয়ে, প্রদীপ রায় তার মেয়ের বিয়ে। তার মেয়ের সঙ্গে অবশ্য আমার এই হচ্ছে ভাইস্তার বিয়ে ঠিক হয়েছে। তো প্যান্ডেলের সবে ঠিক, সেই প্যান্ডেলে জল নেওয়ার জন্য একটা মোটরের পাইপ লাগাতে গিয়ে হচ্ছে বিদ্যুৎ শক খায় আর কি। কখন এই ঘটনা ঘটে? তাও 3টা, 3:30। কেউ কি ছিল না সেই সময় বাড়িতে? সেই সময় কেউ বাড়িতে ছিল না, সবাই হচ্ছে ওই বড় কালী মন্দিরে পূজা দিতে গিয়েছিল। আচ্ছা, এই কি নাম যে ব্যক্তি মারা গেছে? মানে প্রদীপ রায়। মানে মারা গেছেন তো? হ্যাঁ, যা শুনলাম মারা গেছে। আচ্ছা, ওনার মেয়ের নাম? প্রিয়াঙ্কা রায়। আচ্ছা, কোথায় বিয়ে ঠিকঠাক? বিয়ে হচ্ছে চচ্চড়াবাড়িতে, চচ্চড়াবাড়ি বাজারের পাশে। এই যে বিয়ের 2 দিন আগে এরকম একটা ঘটনা, কি বলবেন, কতটা শোকাহত আপনারা? খুবই মর্মান্তিক ঘটনা। এরকম ঘটনা মানে না ঘটাই হচ্ছে খুব ছিল। হ্যাঁ, মানে খুব মর্মান্তিকই বলবো, খুব খারাপ লাগছে। মৃত ব্যক্তির বয়স কত মানে? বয়স 42-43 বছর। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শনিবার গভীর রাত্রিবেলায় রাজগঞ্জের ফাটাপুকুর এলাকায় চাঞ্চল্যকর ঘটনা, যা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো। অভিযোগ, বিজেপি কর্মীরা স্থানীয় মহিলাদের ডেকে এনে 3000 টাকার ফর্ম বিতরণ করছিলেন। সেই সঙ্গে তাদের ব্যক্তিগত তথ্য, নাম, মোবাইল নাম্বার, আধার নম্বরও সংগ্রহ করছিলেন। ঘটনার সামনে আসতেই এলাকায় রীতিমতো হইচই পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজগঞ্জ থানার পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা জানান, রাতের অন্ধকারে এভাবে কোনো ফর্ম বিতরণ করা সম্পূর্ণ বেআইনি, নির্বাচনী বিধি লঙ্ঘনের শামিল। ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে খবর। কার্ড নিয়ে এসেছেন কি কারণে বলুন? কি টাকা দেওয়ার কোনো ইচ্ছে ছিল? হ্যাঁ, আপনাদের 3000 টাকা করে সহায়তা দিতে যাচ্ছে। আরে না, হ্যাঁ, 3000 টাকা করে সহায়তা দিতে যাচ্ছে। এখন লিখতে ছিল 3000 টাকা করে, তাহলে কিসের জন্য? ছিল কি জানে কি কাজ ছিল ওদের। হ্যাঁ, অমিত বণিকের রিপোর্ট। ফুলবাড়ির বাইপাসের নাকা তল্লাশিতে লক্ষাধিক টাকা উদ্ধার। ভোটের আগে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। আসন্ন বিধানসভা ভোটের আগে নাকা তল্লাশি জোরদার হতেই বড়সড় টাকা উদ্ধারের ঘটনা এলো সামনে। কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশনের এসএসটি টিম এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশের উপস্থিতিতে একটি গাড়ি তল্লাশি চালিয়ে প্রায় 1.71 লক্ষ নগদ টাকা উদ্ধার হয়। জানা গিয়েছে, নিয়মিত নাকা চেকিংয়ের সময় সন্দেহজনক একটি গাড়িকে আটক করে তল্লাশি চালানো হয়। সেই সময় গাড়ির ভেতর থেকে বান্ডিল আকারে রাখা এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আর পুলিশের উপস্থিতিতে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়। ভোটের আগে এই ধরনের নগদ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে খবর, টাকার উৎস আর এর সঙ্গে নির্বাচনের কোনো যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অমিত বণিকের রিপোর্ট। সুস্থ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জলপাইগুড়ি জেলায় বিভিন্ন প্রান্তে তৎপর কেন্দ্রীয় বাহিনী। ভোটের আর মাত্র কয়েকদিন বাকি, তার মধ্যেই শহরের মোড়ে মোড়ে এবং জনবহুল এলাকায় মাইকিং করে ভোটারদের আশ্বস্ত করছেন বাহিনীর জওয়ানরা। আমরা আপনাদের পাশে আছি, নিশ্চিন্তে ভোট দিন, এই বার্তাই তুলে ধরা হচ্ছে সাধারণ মানুষের কাছে। পাশাপাশি জানানো হচ্ছে, কোনো রকম অসুবিধে বা সমস্যার সম্মুখীন হলে নিকটবর্তী থানায় যোগাযোগ করবার জন্য। ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে রাস্তায় নেমে প্রচার চালাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। জলপাইগুড়ি শহর সহ জেলার বিভিন্ন এলাকায় এই ধরনের দৃশ্য নজরে আসছে, যা ভোটারদের মধ্যে আস্থা ও নিরাপত্তার বার্তা ছড়িয়ে দিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর এই উদ্যোগ তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের জনসাধারণের জন্য জানানো হচ্ছে যে আপনাদের আগামী বিধানসভা ইলেকশনে আপনাদের ভোট কেন্দ্রে যান এবং আপনাদের মূল্যবান ভোট প্রদান করুন। আপনাদের কাউকে ভয় পাবার কিছু নেই। আপনাদের কোনো অসুবিধা হলে আপনাদের নিকটবর্তী পুলিশ স্টেশন সিএপিএফকে জানান। আমরা আপনাদের সব সময় পাশে আছি। ধন্যবাদ। জয় হিন্দ। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ।
সুরে সুরে নির্বাচনী প্রচার। জলপাইগুড়িতে মাউথ অর্গানে নজর কাড়লেন সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। রবিবার ভোরের শান্ত পরিবেশে একটু অন্যরকম নির্বাচনী প্রচারের সাক্ষী থাকল জলপাইগুড়ি। প্রচারের শেষ রবিবারকে কাজে লাগাতে সকাল সকাল বেরিয়ে পড়েন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন। প্রতিদিনের মতো এদিনও তার সঙ্গী ছিল মাউথ অর্গান। রাজবাড়ী পার্কে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন তিনি। গাছতলায় বসেই চলল প্রচার। সেই সঙ্গে মাউথ অর্গানের সুরে জমে উঠল পরিবেশ। উপস্থিতদের শোনান প্রখ্যাত সঙ্গীত পরিচালক সলিল চৌধুরীর বিখ্যাত গান পথে এবার নামো সাথী, যা মুহূর্তে মন জয় করে নেয় সকলের। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার জলপাইগুড়িতে প্রথম দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তার আগে শেষ রবিবারে এই অভিনব প্রচার পদ্ধতিতে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করলেন সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন। সকালের প্রচার অবশ্যই এখানে রাজবাড়ি একটা ঐতিহ্যমণ্ডিত জায়গা জলপাইগুড়ি, এবং ছোটোবেলার থেকে এখানে আসি এবং এখানে প্রচুর মানুষ, সাধারণ মানুষ সাঁতারে মর্নিং ওয়াক এবং যোগা করতে আসেন। তাদের সঙ্গে কথা বললাম এবং এত সুন্দর একটা সকাল, তাদেরকে আমাদের কথা বললাম, তাদের কথা শুনলাম, এখানকার মানুষ আরও কি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট চায় এই কথাগুলো, আর তার সাথে একটু মাউথ অর্গানও বাজানো হলো। এবং সত্যি কথা বলতে আর আজ থেকে প্রায় 1 মাস হলো আমার যিনি মাউথ অর্গানের গুরু পান্না মুখোপাধ্যায় স্যার, উনি প্রয়াত হয়েছেন। সুতরাং উনি প্রয়াত হওয়ার পরে আমার দীর্ঘদিন তার আগে বন্ধ ছিল বাজানো, উনি প্রয়াত হওয়ার পরে আবার এই নতুন গানটা তুললাম। তো এটা আমার কাছে একটা স্পেশাল ব্যাপার। কি গান ছিল এটা? সলিল চৌধুরীর পথে এবার নামো সাথী, পথে হবে পথে। সকলে শুনলো, কি বলবেন? গানটা আপনারা জানেন, একটা বিদ্রোহের গান, আন্দোলনের গান, গণ আন্দোলন, বিভিন্ন দাবি দাওয়া, মানুষের খাদ্য, মানুষের কাজ, রুটি রুজি, এই দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনকে কিন্তু আহ্বান জানিয়ে এই গান সলিল চৌধুরীর, আমরা সবাই জানি। তো এই গানটা চিরকালই আমাদের বামপন্থীদের অনুপ্রেরণা জাগায়, আরও সংগ্রামের পথে এই গানটা কিন্তু আমাদের আরও স্বপ্ন দেখতে শেখায়। পিনাকি শিলের রিপোর্ট, এবি নিউজ। আবেগঘন প্রচার, ভোটারদের উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে এসে আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকলেন বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী। রবিবার স্টেশন বাজার এলাকায় প্রচারে গিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং ব্যাপক সাড়া পান। প্রচার চলাকালীন এক ব্যবসায়ী তাকে দেখে উচ্ছ্বাসের সঙ্গে বলেন, জয় শ্রীরাম, আপনি এভাবেই থাকবেন। এই উক্তি ঘিরে এলাকায় তৈরি হয় আবেগঘন পরিবেশ। শুধু তাই নয়, এক প্রবীণ মহিলা প্রার্থীকে জড়িয়ে ধরে আশীর্বাদ করেন, যা উপস্থিত জনতার মধ্যে গভীর আবেগের সৃষ্টি করে। উল্লেখ্য, আসন্ন নির্বাচনে ইভিএমে 1 নম্বরে রয়েছে বিজেপি প্রার্থীর নাম। জনসংযোগের সময় এমন স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়ে অনন্তদেব অধিকারী নিজেও আপ্লুত হন এবং মানুষের এই ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানান। এই ঘটনায় স্পষ্ট, ভোটের আগে জলপাইগুড়ি সদর কেন্দ্রে নির্বাচনী আবহ ক্রমেই তীব্র হয়ে উঠছে এবং প্রার্থীদের ঘিরে সাধারণ মানুষের আবেগও দৃশ্যমান হয়ে উঠছে। নমস্কার, আপনারা জানেন 23শে এপ্রিল ভোট। সেই 23শে এপ্রিল আগে আজকে লাস্ট রোববার সকাল থেকে আমি জনসংযোগে ব্যস্ত। আজকে এখন আপনাদের স্টেশন বাজারে জনসংযোগ করতে ব্যস্ত হয়ে গেছি। এখানকার মানুষ দুহাত আশীর্বাদ করছে এবং প্রচুর সাড়া পাচ্ছে। প্রচুর সারা বলছে। আর কোথা কোথা সারাদিন আজকে কি কি করবেন, কি ব্যস্ত? সারাদিন করেছি, এরপরে মালকানিতে আমাদের যেখানে জনসভা হওয়ার কথা আছে সেখানে যাবো নিশ্চয়ই। পিনাকি শিলের রিপোর্ট, এবি নিউজ। প্রমাণের অভাবে পস্কো মামলায় ফাঁসির সাজা রদ। অভিযুক্ত বেকসুর খালাসের নির্দেশ হাইকোর্টের। 2023 সালে জলপাইগুড়ি জেলার এক গ্রামে ঘটে যাওয়া এক নৃশংস ঘটনায় গুরুত্বপূর্ণ মোড় আনল হাইকোর্টের রায়। বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় 11 বছরের এক নাবালিকা। দুদিন পরে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর ধারে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় তার মৃতদেহ।
ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তদন্তে নেমে জেলা পুলিশ শিশুটির এক প্রতিবেশীকে অভিযুক্ত করে এবং তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। পরবর্তীতে জলপাইগুড়ি জেলার অতিরিক্ত দায়রা আদালতের দ্বিতীয় কোর্টে বিচার প্রক্রিয়া চলাকালীন পেশ করা প্রমাণ ও সওয়াল জবাবের ভিত্তিতে বিচারক অভিযুক্তকে ফাঁসির সাজা ঘোষণা করেন। তবে আইন অনুযায়ী ফাঁসির সাজা কার্যকর করার আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন। সেই সূত্রেই মামলাটি হাইকোর্টে ওঠে। মামলার শুনানিতে হাইকোর্ট দেখতে পায় অভিযুক্তকে গ্রেপ্তার করা থেকে শুরু করে চার্জশিট দাখিল পর্যন্ত প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ যথাযথভাবে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে পুলিশ। এই প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ এবং ঋতব্রত কুমার মিত্র নতুন রায়ে অভিযুক্ত ব্যক্তিকে বেকসুর খালাসের নির্দেশ দেন। এই রায় ঘিরে আইন মহলে নতুন করে প্রশ্ন উঠেছে তদন্ত প্রক্রিয়ার গুণগত মান ও প্রমাণ সংগ্রহের নির্ভুলতা নিয়ে। 2023 সালে একটি মামলা হয়েছিল এক ব্যক্তির বিরুদ্ধে। সেই মামলাটার ফ্যাক্টটা হচ্ছে, একটা 11 বছরের মেয়ে খেলতে খেলতে তার বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়ে যায় এবং তাকে রাত অবধি খোঁজাখুঁজি করার পরে সংশ্লিষ্ট থানায় তার বাড়ির লোকেরা অভিযোগ জানায় বাচ্চাটা মিসিং। তারও 2 দিন পরে এই গ্রামেরই একটি নদীর থেকে একটা বস্তাবন্দি অবস্থায় বাচ্চাটির মৃতদেহ পাওয়া যায়। এই বডিটা পাওয়া যাওয়ার পরে একটা কেস শুরু হয় এবং পোস্টমর্টম হয়, সাবসিকুয়েন্টলি ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং ওই গ্রামেরই এবং ওই পাড়ারই ইনফ্যাক্ট এক ব্যক্তি তিনি এই মামলায় অভিযুক্ত হন। তাকে পুলিশ অ্যারেস্ট করে এবং তার বিরুদ্ধে মেটেরিয়ালস কিছু কালেকশন হয়। অ্যাপারেন্টলি মনে হয় সে সময় যে সে হয়তো অপরাধী এটা মনে করে পুলিশ তার কাছে চার্জশিট দেয় এবং ট্রায়াল কোর্টে, অর্থাৎ যেখানে সাক্ষী সাবুত হয়েছে, যে বিচার প্রথম কোর্ট যেটা আর কি আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেকেন্ড কোর্ট জলপাইগুড়ি পক্সো কোর্ট, সেখানে তাকে দোষী সাব্যস্ত করা হয় পক্সো আইনে এবং 302-তে শিশু ধর্ষণ এবং খুন। তারপরে তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়। কিন্তু ডেথ সেন্টেন্সের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, যে কোনো ট্রায়াল কোর্ট যখন ডেথ সেন্টেন্স দেন, সেই ডেথ সেন্টেন্সটা হচ্ছে সাবজেক্ট টু কনফার্মেশন বাই দি হাইকোর্ট। এবার যখন কনফার্মেশন প্রসিডিংটা শুরু হয় হাইকোর্টে, সেটাকে বলা হয় ডেথ রেফারেন্স। এটার ক্ষেত্রে ছিল ডেথ রেফারেন্স DR4 of 2025। এই ডেথ রেফারেন্সে হাইকোর্ট বলবেন বিচার করে যে তুমি একে ডেথ দিতে পারো কিনা, ফাইনালি ডেথ হবে না এর লাইফ ইমপ্রিজনমেন্ট হবে না এই খালাস হয়ে চলে যাবে, এটা হাইকোর্টের জুরিসডিকশনের মধ্যে পড়ে। তো আবার অ্যাপ্রিসিয়েট করা হয় হাইকোর্টে এই বিভিন্ন সেটেলড লিগাল প্রিন্সিপালের লাইটে এই জিনিসগুলোকে যখন অ্যাপ্রিসিয়েট করা হয়, রিঅ্যাপ্রিসিয়েশন হয় এভিডেন্সে, তখন দেখা যায় এই ব্যক্তি যিনি ডেথ রো কনভিক্ট হয়ে আছেন, তার এগেনস্টে ডেথ দেওয়া তো দূরস্থান, তার এগেনস্টে চার্জটাই প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি আইনের নিরীক্ষে। সেই জন্য এবং চেইন অফ মূল কেসটা ছিল সার্কামস্টান্সিয়াল এভিডেন্সের উপরে ভিত্তি করে, এবং চেইন অফ সার্কামস্টান্সেসগুলো লুজ এবং ব্রোকেন চেইন অফ সার্কামস্টান্সেসের উপর ভিত্তি করে কাউকে সাজা দিতে হলে সেই চেইনগুলো একদম মানে কনস্ট্যান্ট হতে হবে এবং সেগুলো লুজ হলে চলবে না বা সেগুলোর মধ্যে কোনো ফাঁক ফোকর থাকলে চলবে না। সেই ধরনের কোনো চেইন অফ সার্কামস্টান্সেস প্রসিকিউশন দেখাতে পারেননি সেই সময় হাইকোর্টে এবং নেই। তার ভিত্তিতে আইনের নিরিখে বিচার করে এই ব্যক্তিকে আদালত খালাস করেছেন, হাইকোর্ট খালাস দিয়েছেন। অমিত মনিকের রিপোর্ট, এবি নিউজ। ভোটের ডিউটিতে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্পে গোখরোর হানা, আতঙ্কে জওয়ানরা। জলপাইগুড়ি ময়নাগুড়ির জোড়াপাকড়ি স্কুলে ভোটের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্পে হঠাৎ করে ঢুকে পড়ল বিষধর গোখরো। রবিবার দুপুরবেলায় রান্নাঘরের মধ্যে সাপটিকে দেখতে পেয়ে আতঙ্কে স্কুল ভবন ছেড়ে মাঠে বাইরে বেরিয়ে আসেন জওয়ানরা। গত 1 সপ্তাহেরও বেশি সময় ধরে স্কুলে ক্যাম্প করে আশেপাশের এলাকায় টহল দেয় কেন্দ্রীয় বাহিনী। ভোটারদের নিরাপত্তা মনোবল বাড়াতে নিয়মিতই কাজ করছেন তারা। কিন্তু হঠাৎই এই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়। সম্প্রতি বীরভূমে সাপ সংক্রান্ত ঘটনার কথা মাথায় রেখে কোনো ঝুঁকি নেননি জওয়ানরা। দ্রুতই খবর দেওয়া হয় পরিবেশ কর্মীদের। নন্দু রায় সহ পরিবেশ কর্মী সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করেন। পরে নিকটবর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এরপরে স্বস্তি ফেরে কেন্দ্রীয় বাহিনীর।
ভোটের জন্য তারা আসেন, সেই রুমে একটি গোপ্রসাব ঢুকে যায়। তারপরে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে আমাদের কাছে ফোন আসে, আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং বেশ বড় মাপের একটা গোপ্রসাব সেখান থেকে আমরা রেস্কিউ করি এবং এটা আমরা নিরাপদে ছেড়ে দিই। হ্যাঁ, প্রথমে ওরা আতঙ্কে ছিল, ওরা ভয় পাচ্ছিল যে একটা ঘরের মধ্যে যেখানে থাকে সেখানে একটা এত বড় গোপ্রসাব, ওরা স্বাভাবিকভাবেই তারা ভয় পাইছিল। তো আমরা সাপটিকে উদ্ধার করার পরে ওদের ভয় দূর করি এবং পাশাপাশি সচেতনও করি তাদেরকে যে কোনো রকম সমস্যা হলে যেন আমাদেরকে বা বন দপ্তরের সাথে যোগাযোগ করে। स्कूल में एगो जहरीला सांप घुस गया था, जिससे सारे माने पुलिसकर्मी डर में थे, जिसमें पीपीएस को बुलाया गया और जहरीला सांप पकड़ा गया है और अभी सब ठीक है। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়িতে বিজেপির জনসভা, তৃণমূলকে তীব্র আক্রমণ হেমন্ত বিশ্ব শর্মার। মেয়ের বিয়ের দুদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতার মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায়। ফাটাপুকুরে ৩,০০০ টাকার ফর্ম বিতরণের অভিযোগ, নির্বাচনী বিধি ভঙ্গ নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি। ফুলবাড়ি বাইপাসের নাকা তল্লাশিতে লক্ষাধিক টাকা উদ্ধার, ভোটের আগে এমন ঘটনায় চাঞ্চল্য। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।